প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৫, গল্প ইন্দ্রজাল। এখন পড়ছি তৃতীয় অংশ। ৯। বুঝলে, কিশোর বলল, কাজ থাকলেই ভালো। এই যে এখন হাতে কোনো কাজ নেই, সময় কাটতেই চাইছে না। সারাটা দিনই তো পড়ে আছে, কি করব? হেডকোয়ার্টারে বসে আলোচনা করছে তিন গোয়েন্দা। চিফ ইয়ান ফ্লেচার এসেছিলেন, তারপর ২ দিন পেরিয়ে গেছে। ইয়ার্ডের কাজে ব্যস্ত থেকেছে ওরা। পরিশ্রম হয়েছে ঠিক, কিন্তু সময়টা যেন উড়ে চলে গেছে। আজ কোনো কাজ নেই, তাই ভালো লাগছে না। অনেকদিন সাঁতার কাটা হয়নি। চলো সাঁতার কেটে আসি, প্রস্তাব দিল মুসা। হ্যাঁ, আমি রাজি, বলল রবিন। যা গরম পড়েছে না, ভালোই লাগবে। ঠিক এই সময় বাজলো টেলিফোন। কম বেশি চমকে উঠল তিনজনেই। আরেকবার রিং হতেই রিসিভার তুলে নিল কিশোর। স্পিকারের লাইন অন করে দিল। হ্যালো, কিশোর পাশা বলছি। কিশোর, ইয়ান ফ্লেচারের কণ্ঠ। অফিসে ফোন করেছিলাম, তোমার চাচি এই নাম্বারটা দিল। বলুন স্যার। চিঠিটা পরীক্ষা করলাম। ডেন, কারমল আর ডেটলারেরও খোঁজখবর নিয়েছি। কয়েকটা কথা জানা গেছে। এখন একবার আমার অফিসে আসতে পারবে? নিশ্চয় পারবো, উত্তেজিত কণ্ঠে কিশোর বলল। এখনই আসছি, বেশি হলে ২০ মিনিট লাগবে। কিশোর রিসিভার নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল মূসা। কেন রাজি হলে? টাংটা পার করে দিয়ে তো বেঁচেছিলাম, আবার কেন? গান্ধা ব্যাপারটায় নাক গলাতে যাচ্ছ? ঠিক আছে, না যেতে চাইলে নেই, কিশোর বলল। আমি একাই যাচ্ছি। মূসার চেহারা দেখে হেসে ফেলল রবিন। যেতে মনও চায়, আবার ভয়ও পায়। মূসার স্বভাবই হলো এরকম। তুমি যাবে নাকি? রবিনকে জিজ্ঞেস করলো মূসা। হ্যাঁ, দূর, তাইলে আমি আর একা বসে থেকে কি করব? চলো আমিও যাই। থানা থেকে ফিরে এসে কিন্তু সাঁতার কাটতে যাব। হ্যাঁ, সেটা দেখা যাবে, কিশোর বলল। চলো বেরোই। সাইকেল নিয়ে রওনা হলো তিন গোয়েন্দা। থানার বাইরে সাইকেল স্ট্যান্ডে তুলে ভেতরে ঢুকলো ওরা। প্রথম ঘরটায় একটা ডেস্কের ওপাশে বসে আছে একজন পুলিশ অফিসার। ছেলেদের দেখে হাত নেড়ে বললেন, যাও, চিফ বসে আছেন। ছোট একটা হল ঘরে ঢুকলো ওরা। একপাশে বন্ধ দরজার কপালে লেখা চিফ অফ পুলিশ। দরজায় টোকা দিতেই সাড়া দিলেন প্লেসার। ভেতরে ঢুকলো ছেলেরা। নীরবে সিগার টানছিলেন চিফ। ছেলেদের বসতে বললেন, তারপর বললেন, কয়েকটা ইন্টারেস্টিং খবর জেনেছি। তোমরা জানো জেলে একই ছেলে থাকতো, ডেটলার আর ডেন কারমল। খবর নিয়ে যা বুঝলাম, কারমল ব্যাংক ডাকাতিতে জড়িত। ব্যাংক ডাকাত? প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। হ্যাঁ, ৬ বছর আগে ডাকাতির অপরাধেই তাকে জেলে পাঠানো হয়। $৫ লাখ লুট করে নিয়ে পালিয়ে যায় সান ফ্রান্সিসকো থেকে। ১ মাস পর ধরা পড়ে শিকাগোয়। অতি সামান্য একটা কারণে ধরাটা পড়ে। পার প্রায় পেয়ে গিয়েছিল। ওর কথায় ছোট্ট একটা দোষ আছে, এল অক্ষরটা উচ্চারণ করতে পারে না। ডাকাতির সময় সেটা খেয়াল করেছিল ব্যাংকের এক ক্লার্ক। লোকটা খুব চালাক, পুলিশকে সেই কথা বলেছে। কারমল ধরা পড়ল, কিন্তু টাকাগুলো পাওয়া গেল না, লুকিয়ে ফেলেছিল। সে যে ওই টাকা ডাকাতি করেছে, এটাই তার মুখ থেকে আদায় করা যায়নি। অনেক চেষ্টা করেছে পুলিশ, স্বীকার করাতে পারেনি তাকে দিয়ে। এখন শুরু থেকে এক এক করে ধরো। ৬ মাস আগে শিকাগোয় অ্যারেস্ট হয়েছে কারমল, ডাকাতির ১ মাস পর। টাকাগুলো কোথায় লুকালো? শিকাগো হতে পারে, লস অ্যাঞ্জেলসেও হতে পারে। লস অ্যাঞ্জেলসের কথা বলছি, এজন্যে জানা গেছে শিকাগোয় যাওয়ার আগে লস অ্যাঞ্জেলসে
তার বোনের বাড়িতে 1 সপ্তাহ ছিল কারমল। মহিলার নাম মিসেস লারমার, নীরা লারমার। তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু পুলিশের কাজে আসে এমন কিছুই জানাতে পারেনি মহিলা। মিসেস লারমার ভালো মানুষ। তার ভাইয়ের কুকর্মের কথা কিছুই জানতো না। পুলিশ গিয়ে বলার পর তো একেবারে আকাশ থেকে পড়ল। তার বাড়িতে কোনো জায়গা খুঁজতে বাকি রাখেনি পুলিশ। টাকা পাওয়া যায়নি। তার মানে ধরে নেওয়া যায় বোনের বাড়ি থেকে বেরোনোর সময় টাকাগুলো কারমলের সঙ্গেই ছিল। তাহলে শিকাগোয় নিয়ে গিয়ে লুকানো অসম্ভব নয়। ডেটলারের কাছে চিঠিতে শিকাগোর কথা বলেছে কারমল, কিশোর বলল। তার এক মামাতো ভাইয়ের নাম বলেছে ড্যানি স্ট্রিট। তার ওখানে রাখেনি তো? জেল কর্তৃপক্ষ ভেবেছে এটা, কিশোর। ডেটলারের কাছে পাঠানোর আগে ভালো মতো পড়েছে, নানাভাবে দেখেছে। শিকাগো পুলিশকে জানিয়েছে। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু একজন স্ট্রিটের সঙ্গেও কারমলের সম্পর্কের কথা জানাতে পারেনি। কয়েকজন স্ট্রিটকে পাওয়া গেছে, কেউ বলেনি যে তারা কারমলকে চেনে। চিঠিতে কোনো রকম কারসাজি নেই, এ ব্যাপারে শিওর হয়েই ডেটলারের কাছে পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ। ওটাতে সাংকেতিক কিছু আছে কিনা তাও বোঝার চেষ্টা করেছে, পারেনি। শেষ পর্যন্ত তাদের মনে হয়েছে চিঠিটা নিছকই একটা চিঠি। আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি, বুঝতে পারিনি কিছু, কিশোর বলল। বার 2 চিমটি কাটল নিচের ঠোঁটে। আমার ধারণা আরও কেউ জেনে গেছে চিঠি তার কথা। হয়তো ভেবেছে টাকা কোথায় লুকানো আছে তার ইঙ্গিত রয়েছে চিঠিতে, তাই ওটা পাওয়ার জন্যে পাগল হয়ে উঠেছিল। ডেটলারের পিছু লেগেছিল, আর তাতেই ভয় পেয়ে গা ঢাকা দিয়েছে ম্যাজিশিয়ান। খুন করে লাশ গুম করে ফেলেছে কিনা তাই বা কে জানে, বললেন চিফ। আমার মনে হয় টাকাটা পায়নি ডেটলার, তার হাতেই পড়েনি, কিন্তু অন্যেরা ভেবেছে পেয়েছে। কথা আদায়ের জন্যে হয়তো অত্যাচার করেই মেরে ফেলেছে, কিংবা তুমি যা বললে ভয়ে টাং ফেলেই পালিয়েছে। তাহলে বলতে হবে চিঠিটাতে টাকার ইঙ্গিত রয়েছে, এটা বুঝতে পেরেছিল ডেটলার। নইলে লুকাবে কেন ওটা? ধরা যাক সে গা ঢাকা দিয়েছে, হোটেলে ট্রাঙ্ক আছে কি নেই খুঁজতে যায়নি অপরাধীরা, হয়তো জানতই না। তারপর পত্রিকায় পড়েছে আমি ডেটলারের একটা ট্রাঙ্ক কিনেছি। হয়তো সন্দেহ হয়েছে ওই ট্রাঙ্কের মধ্যেই টাকা লুকানো আছে। পয়লা দিন রাতেই তাই ট্রাঙ্কটা চুরি করতে চেয়েছিল, পায়নি। তারপর থেকে সারাক্ষণ ইয়ার্ডের উপর চোখ রেখেছে। হ্যামলিন গাড়িতে করে ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে দেখে পিছু নিয়েছে। পথে ধাক্কা দিয়ে তার গাড়ি ফেলে দিয়ে ট্রাঙ্কটা নিয়ে চলে গেছে। আমাদের বিপদটা বেচারা হ্যামলিনের উপর দিয়ে গেল, বলে উঠল মুসা। আমাদেরকে দোষ দিতে পারবে না, রবিন বলল। আমরা তাকে একথা বলেছি। ও বলল কারো পরোয়া করে না, বিপদকে ভয় পায় না। যা হবার তা হয়েই গেছে, ওসব বলে আর লাভ নেই, বললেন ফেলেচার। কিন্তু একটা ব্যাপার বোঝা গেল, মূল্যবান কিছু একটা আছে ওই ট্যাঙ্কে। অযথা ওটার জন্যে কারাকারি করছে না ওরা। মাথা ঝাঁকালো কিশোর। এখন ধরো, বলে গেলেন চিফ। ট্যাঙ্কের ভেতরে মূল্যবান কিছু পেল না, তখন কি করবে? ভুরু কুচকে গেল কিশোরে, ঢোক গিল। মুসা নির্বিকার, চিফের কথার অর্থ বুঝতে পারেনি। কিন্তু রবিন চেঁচিয়ে উঠল, ওরা ভাববে আমরা পেয়ে বের করে নিয়েছি, হয় মেসেজ কিংবা টাকা। রেখে দিয়ে তারপর ট্যাঙ্কটা বেঁচেছিল হ্যামলিনের কাছে, বেঁচেছি তারপরে হ্যামলিনের কাছে। খাইছে, আটকে উঠল মুসা, জোরে জোরে হাত নাড়ল। আমরা আমরা কিচ্ছু পাইনি, খোদার কসম। আমি জানি, বললেন চিফ, কিন্তু ওরা কি বিশ্বাস করবে? বিপদটা বুঝতে পারছি স্যার, মুখ কালো করে বলল কিশোর। হ্যাঁ, সেটা বুঝেই তোমাদেরকে ডেকেছি, হুঁশিয়ার করে দেওয়ার জন্যে। ইয়ার্ডের কাছে কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলেই টেলিফোন করবে আমাকে। ফোন বা অন্য কোনোভাবে কেউ যদি যোগাযোগ করতে চায় তোমাদের সঙ্গে, তাহলে জানাবে আমাকে। বুঝেছ? বুঝেছি, বলল রবিন।
একটা অসুবিধা আছে। চিন্তিত দেখাচ্ছে কিশোরকে। নানা রকম লোক আসে ইয়ার্ডে, কাউকে সন্দেহ করা কঠিন। তবু তেমন মনে হলেই জানাবো আপনাকে। এক মুহূর্ত দেরি না করে। 10। তখনই বলেছিলাম ওই হতচ্ছাড়া টাং কেনার দরকার নেই। মুখ গোমরা করে রেখেছে মূসা। শুনলে না, ওরা ডাকাত। ধাক্কা দিয়ে হ্যামলেনের গাড়ি ফেলে দিয়েছে। তার মানে ও মরলেও কেয়ার করতো না, আমাদের ব্যাপারেও করবে না। অথচ টাংটা বিদায় করে দিয়ে ভাবলাম বেঁচেছি। রবিন বলল। কিশোর, কোনো উপায় বের করেছো? কথা হচ্ছে 3 গোয়েন্দার ব্যক্তিগত ওয়ার্কশপে বসে। কিশোরও গম্ভীর। সত্যি বলবো, আমিও ভয় পাচ্ছি এখন। লোকগুলো, ওরা যারাই হোক, টাকা বের না করে ছাড়বে না। বাঁচার একটাই উপায় আছে আমাদের, টাকাগুলো খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেয়া। চমৎকার, খুব চমৎকার, টিটকারির ভঙ্গিতে বলল মূসা। টাকা খুঁজে বের করব? এতই সোজা? পুলিশ পায়নি, চোর ডাকাতেরা পাচ্ছে না, আর আমরা বের করে ফেলবো? মুছা ঠিকই বলেছে, রবিন বলল। কি করে বের করব? কোনো সূত্রই আমাদের হাতে নেই। কাজটা সহজ হবে না, স্বীকার করল কিশোর। তবু চেষ্টা করতে দোষ কি? টাকা না পাওয়া পর্যন্ত আমরাও শান্তি পাবো না। শান্তিতে থাকতে দেওয়া হবে না আমাদেরকে। গুঙে উঠে বিড়বিড় করে কি বলল মূসা, সেই বুঝল শুধু। শুরুটা কিভাবে করব? রবিনের প্রশ্ন। প্রথমে ধরে নিতে হবে টাকাগুলো লস অ্যাঞ্জেলসেই কোথাও আছে। শিকাগোয় থাকলে বের করা আমাদের সাধ্যের বাইরে। লস অ্যাঞ্জেলসে থাকলেও যে সাধ্যের বাইরে, এটা বলে দিল মূসা। তারপর মূসার কথায় গুরুত্ব দিল না কিশোর। জানতে হবে বোনের বাড়িতে থাকার সময় কি কি করেছিল ডেন কারমল। তার মানে মিসেস লারমারের বাড়ি খুঁজে বের করতে হবে আমাদের। ওখানে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু পুলিশ তো জিজ্ঞাসাবাদ করেছে, রবিন যুক্তি দেখালো। ওরা কিছু জানতে পারেনি। আমাদেরকে নতুন আর কি বলবে জানি না, তবু চেষ্টা করতে হবে। এটাই এখন আমাদের একমাত্র সূত্র। কিছুই যখন করার নেই, এখন অন্তত এই একটা কাজ তো করতে পারি। ওই দিন খবরের কাগজ পড়াটাই তোমার উচিত হয়নি, বিড়বিড় করল মূসা। তো এখন কি করতে হবে আমাদের? প্রথমে বলতে গিয়ে থেমে গেল কিশোর। বাইরে থেকে মেরি চাচির ডাক শোনা গেল। কিশোর, কোথায় তোরা? খাবার দিয়েছি, জলদি আয়, ঠান্ডা হয়ে গেল। লাফ দিয়ে উঠে দাঁড়ালো মূসা। হ্যাঁ, এটাই হলো গিয়ে কাজের কথা। আজ ঘুম থেকে ওঠার পর এতক্ষণে এই একটা ভালো কথা শুনলাম। খেতে বসলো ছেলেরা। রাশেদ পাশাও এসে বসলেন তাদের সঙ্গে। তারপর কিশোর, বললেন তিনি, কি কাজে ব্যস্ত এখন? জিপসিদের সঙ্গে দোস্তি করছো? জিপসি? অবাক হয়ে চাচার দিকে তাকালো কিশোর। রবিন আর মূসার হাতের চামচও থেমে গেল। আজ সকালে দুজন জিপসি এসেছিল ইয়ার্ডে, জানালেন রাশেদ পাশা। তোমরা যখন ছিলে না। ওরা বলেনি যে ওরা জিপসি। পরনের কাপড়ও জিপসিদের মতো ছিল না, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। যাযাবর হয়ে জীবন কাটাতে কেমন লাগে দেখার শখ হয়েছিল একবার। চট করে দরজার দিকে তাকিয়ে দেখে নিলেন রান্নাঘর থেকে মেরি চাচি আসছে কিনা। কণ্ঠস্বর খাদে নামিয়ে বললেন, ব্যাস চলে গেলাম। অনেকদিন থেকেছি জিপসিদের মাঝে, খারাপ লাগেনি। স্বাধীন জীবন, কোনো বাধা নেই। তুমি জিপসি হয়েছিলে? কিশোর বলল। কই, কখনো বলনি তো। আর কি কি করেছো তুমি? নীরবে হাসলেন রাশেদ পাশা। বিশাল গোপে তা দিলেন একবার। ভাবখানা সময় মতো জানতে পারবে। ওসব কথা চাচা আর কিছু বলবে না বুঝে জিজ্ঞেস করলো কিশোর। ওই দুজন কি আমাকে খুঁজছিল? মনে তো হলো তোমাকেই খুঁজছে, বললেন রাশেদ পাশা। আমাকে এসে জিজ্ঞেস করলো? কোকড়া চুল ছেলেটা কোথায়? কি জন্যে জানতে চাইলাম। বলল তোমার এক বন্ধুর কাছ থেকে বিশেষ সংবাদ নিয়ে এসেছে। কি সংবাদ? হাত থেকে চামচ রেখে দিল কিশোর। হাসি বিস্তৃত হলো রাশেদ পাশার। মনে তো হলো একটা ধাঁধা দিয়ে গেছে। এক পুকুরে নাকি একটা ব্যাঙ পড়েছে।
ব্যাঙ খেকো মাছেরা ওটার পিছে লেগেছে। জোরে জোরে লাফাচ্ছে ব্যাঙটা পানি থেকে উঠে আসার জন্যে। বুঝেছ কিছু? চামচ দিয়ে প্লেটের কিনারে আলতো বাড়ি দিল কিশোর। হাত কাঁপছে। মুসা আর রবিনের মুখ ফ্যাকাশে। কি জানি, বলল কিশোর। তুমি শিওর ওরা জিপসি? শিওর। সরে গিয়ে নিচু গলায় কি বলাবলি ছিল ওরা নিজেদের ভাষায়। রোমানি মোটামুটি জানা আছে আমার। সব কথা শুনলাম না, তবে বিপদ আর কড়া চোখ রাখতে হবে। এই শব্দগুলো কানে এসেছে। বিপজ্জনক কোনো কিছুতে জড়িয়ে পড়নি তো? এই কিসের বিপদ? মেরি চাচির কথায় চমকে উঠল চারজনেই। টেনে হাতে দরজায় এসে দাঁড়িয়েছেন। ও ঘর থেকে শুনেছি খালি জিপসি জিপসি করছো। এই কিশোর, কি হয়েছে রে? মরার খুলেই ফেলে এসে এখন জিপসিদের সঙ্গে গিয়ে মিশেছিস নাকি? না চাচি। তার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল রাশেদ পাশা। কেন, জিপসিদের সঙ্গে মিশলে খারাপ কি? ওরা লোক খুব ভালো। মিস্টার রাশেদ পাশা, চেঁচিয়ে উঠলেন মেরি চাচি। তোমার মিশতে ইচ্ছে করছে, খুব মেশো গিয়ে। ছেলেগুলোর মাথা খেও না। খাবার টেবিলে কুরুক্ষেত্র বাঁধানোর ইচ্ছে হলো না রাশেদ পাশার। হেসে বললেন, হুকুম বেগম সাহেবা। বড় একটা চিংড়ির কাটলেটের অর্ধেক মুখে পুরে এক চিবান দিয়েই বলে উঠলেন, বাহ, দারুণ রেঁধেছ তো। হয়েছে হয়েছে, আর ফোলাতে হবে না। আরেকদিকে মুখ ফেরালেন চাচি। খুশি যে হয়েছেন সেটা দেখতে দিতে চান না কাউকে। মুচকি হেসে কোনোই দিয়ে মুসুর গায়ে আলতো গুঁতো দিল কিশোর। আর কোনো কথা হলো না। নীরবে খাওয়া শেষ করে হেডকোয়ার্টারে চলে এলো তিন গোয়েন্দা। জিপসির সংবাদ ঢুকেই বলল মুসা, পুকুরে ব্যাঙ পড়েছে বলে কি বোঝাতে চায়? হুমকি দিচ্ছে? তাই তো মনে হয়, মাথা ঝোঁকালো কিশোর। তার মানে আরো সিরিয়াস হতে হবে আমাদের। টাকাগুলো বের করতেই হবে। একটা কথা বুঝতে পারছি না, এই রহস্যের মাঝে জিপসিরা ফিট করছে কোথায়? সেরিনার সঙ্গে কথা বললাম আগের দিন, পরের দিন দলবল সহ গায়েব। এরপর দুজন জিপসি একেবারে ইয়ার্ডে চলে এলো আমার জন্যে সংবাদ নিয়ে। সেরিনাও এখন একটা রহস্যময় চরিত্র হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ফোঁস করে নিঃশ্বাস ফেলল মুসা। তাহলে কি করব আমরা এখন? রবিন প্রশ্ন করল। কারমলের বোনের সঙ্গে কথা বলবো, কিশোর জবাব দিল। লস অ্যাঞ্জেলসে থাকে, হয়তো ফোন গাইডে নাম পাওয়া যাবে। গাইডটা বের করে দিল মুসা। পাতা উল্টাতে শুরু করলো কিশোর। মোট চারজন মিসেস লার্মার পাওয়া গেল। প্রথম দুজনকে ফোন করতে জানালো, ডেন কারমলের নামও শোনেনি। তৃতীয়জন এক মুহূর্ত থমকে থেকে বিষণ্ণ কণ্ঠে জানালো, কারমলকে পাওয়া যাবে না, কারণ সে মারা গেছে। থ্যাংক ইউ বলে রিসিভার রেখে দিল কিশোর। যাক, মিসেস লার্মারকে পেলাম। একেই খুঁজছিলাম। গাইড বইতে ঠিকানা আছে, হলিউডের পুরনো অঞ্চলে থাকে মহিলা। দেরি করা উচিত না, বলল কিশোর। তাড়াতাড়ি গিয়ে দেখা করা দরকার। কি লাভ হবে বুঝতে পারছি না। হাত উল্টালো মুসা। কি এমন বলবে আমাদেরকে যা পুলিশকে বলেনি? জানি না, তবে পুকুরে পড়া ব্যাঙদের বেরোনোর চেষ্টা করা উচিত। তো যাবে কি করে? রবিন জিজ্ঞেস করলো। অনেক দূর, সাইকেলে পারবো না। দেখি ফোন করে রোলস রয়েসটা পাওয়া যায় কিনা। পাওয়া গেল না। কোম্পানি জানালো আরেক জায়গায় ভাড়ায় গেছে। শেষে গিয়ে বরিশকেই অনুরোধ করতে হলো। ইয়ার্ডে কাজ তেমন নেই, কাজেই অমত করলো না বরিশ। টাক বের করলো। সুন্দর একটা বাংলোয় থাকে মিসেস লার্মার। সামনে পাম গাছ আছে, কলার ঝাড় আছে। বেল বাজালো কিশোর। দরজা খুলে দিল হাসি খুশি এক মধ্যবয়সী মহিলা। ম্যাগাজিন বিক্রি করতে এসেছো নাকি টফি চকলেট? সরি, কোনোটাই লাগবে না আমার। না ম্যাডাম, কিশোর বলল, কিছু বিক্রি করতে আসেনি। এই যে আমাদের কার্ড, দেখলেই বুঝবেন। অবাক হলো মহিলা। তোমরা গোয়েন্দা? বিশ্বাসই হচ্ছে না।
ঠিক আছে, পুলিশ চিফের নম্বর দিচ্ছি, ফোন করে জিজ্ঞেস করুন। তো কি চাই? সাহায্য, সত্যি কথাটাই বলল কিশোর। একটা বিপদে পড়েছি, আপনার দেওয়া তথ্য আমাদের কাজে লাগতে পারে। আপনার ভাইয়ের ব্যাপারে। ডেন কারমল। লম্বা কাহিনী। ভেতরে আসতে বলবেন না? দ্বিধা করল মহিলা। তারপর পাল্লা সবটা খুলে দিয়ে সরে দাঁড়ালো। এসো। বসার ঘরে সোফায় বসলো ছেলেরা। টাং কেনা থেকে শুরু করলো কিশোর। মাঝে মাঝে কিছু কথা বাদ দিল, যেমন সক্রেটিসের কথা। মরা মানুষের খুলিকে অনেক মহিলাই ভালো চোখে দেখে না। তাহলে বুঝতেই পারছেন, শেষে বলল কিশোর। যেহেতু টাংটা আমরা কিনেছি, ডাকাতেরা ধরেই নেবে। টাকাগুলো রেখে দিয়ে তারপর টাং বিক্রি করেছি। আমাদের বিপদটা বুঝতে পারছেন? পারছি, মাথা দোলালো মহিলা। কিন্তু আমি কি সাহায্য করতে পারি? টাকার কথা কিচ্ছু জানি না আমি। হাজারবার বলেছি পুলিশকে। আমার ভাই যে এমন একটা কাজ করে বসবে তাও কোনোদিন ভাবিনি। পুলিশকে যা যা বলেছেন আমাদেরকে সেসব কথা বললেই চলবে। হয়তো কোনো সূত্র পেয়েও যেতে পারি। বেশ, অনেক আগের ঘটনা, কিন্তু এখনো সব স্পষ্ট মনে আছে আমার। বলতে শুরু করলো মহিলা। টনি, ও জানো না বোধহয়, ডেনের ডাকনাম টনি। 18 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায়। আমার বিয়ে হলো, স্বামীর ঘরে চলে এলাম। তারপর থেকে অনেক দিন পর পর টনির সঙ্গে দেখা হতো আমার। আসতো আমাদের বাড়িতে কয়েকদিন বেড়াতো। কখনো বলতো না সে কি কাজ করে। আমি বেশি চাপাচাপি করলে দায় সারা জবাব দিত। কিসের নাকি সেলসম্যান। আর কিছুই বলতো না। এখানে যখন আসতো আমার স্বামীর কাজে সাহায্য করতে বোধহয় ভালো লাগতো তার। ঘরবাড়ি মেরামতের কাজ করতো আমার স্বামী। ভালো কাজ জানতো, তাই কাজ পেত। টাকা রোজগার করতো প্রচুর। মেরামতের কাজ কি কি জানোই তো। এই রং করা, দেয়ালের কাগজ উঠে গেলে লাগিয়ে দেয়া, মেঝের কাজ, বাথরুমের কাজ সবই জানতো। ওই যে বললাম, এসব কাজ টনি পছন্দ ছিল। তাই বেড়াতে এলে আমার স্বামীর সঙ্গে যেত, তাকে সাহায্য করত। এভাবে শিখে ফেলেছিল অনেক কিছু। শেষবার যখন এলো টনি, কেমন যেন অস্থির অস্থির মনে হলো তাকে। ভাবলাম অনেক দিন দেশ বিদেশে ঘুরে এসেছে হয়তো, তাই মন চঞ্চল। কথা বলতে গেলে জড়িয়ে যায়। উচ্চারণ আগের চেয়ে খারাপ। জানো তোমরা কিভাবে ধরা পড়েছে ও? এল অক্ষরটা উচ্চারণ করতে পারতো না। এই যেমন ধরো, ফ্লাওয়ারকে ফ্লাওয়ারকে বলতো ফ্লাওয়ার। ব্যাংক ডাকাতি করে যে আমাদের বাড়িতে এসে উঠেছে কল্পনাও করিনি তখন। একটা কথা আছে না, বাইরে কাজের ঘরে অকাজের। আমার স্বামীরও হয়েছিল ওই দশা। রোজ গাধার খাটুনি খেটে লোকের ঘরদোর মেরামত করে দিয়ে আসতো, অথচ নিজের বাড়ি যে ভেঙে চুরে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল ছিল না। শেষবার টনি যখন এলো আমাদের ঘর মেরামত করে দিল। আমরা কিছু বলিনি, ইচ্ছে করেই কাজে লাগলো সে। দেয়ালে কাগজ লাগালো, মেঝে ঠিক করলো, রং করলো। ও থাকতেই আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অনেক বড় একটা কাজ তখন হাতে, একটা রেস্টুরেন্টকে নতুন করে সাজানো। কাজ বাকি থাকতেই অসুখে পড়ল। তখন টনিকে অনুরোধ করলো তার কাজটা শেষ করে দিতে। রাজি হলো টনি। অদ্ভুত লম্বা এক ওভারঅল পরে, চোখে বড় কালো চশমা লাগিয়ে বেরোতো। অবাকই লাগতো আমার ওর ওরকম পোশাক দেখে। কিছু বলতাম না, ভাবতাম ওটা আরেক খেয়াল। তাছাড়া স্বামী তখন অসুস্থ, বেশি ভাবারও সময় ছিল না। টনি টনি যে কাজটা করে দিচ্ছে এতেই আমরা খুশি। দেখতে দেখতে স্বামীর অসুখ বেড়ে গেল। হাসপাতালে নেয়ার আর সময় পেলাম না, তার আগেই মারা গেল সে। ভিজে এলো মিসেস লারমারের চোখ। রুমাল দিয়ে মুছে কিছুক্ষণ থেমে তারপর আবার বলল, ভাবলাম এরপর আমার কাছেই থেকে যাবে টনি। দুলাভাইয়ের কাজটা নেবে। ভালো ব্যবসা, ভালো আয়। নেবে না কেন? ভুল ভেবেছিলাম। কাজ করা তো দূরের কথা, আমার স্বামীকে খবর দেওয়া পর্যন্ত থাকলো না সে। তাড়াহুড়ো করে ও জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল।
অবাক হয়েছিলাম। পরে অবশ্য বুঝেছি কেন তাড়াহুড়ো করেছে। কেন? জিজ্ঞেস করলো কিশোর। আমার স্বামীর ডেথ নোটিশ, জানোই তো, কেউ মারা গেলে কাগজে ডেথ নোটিশ দিতে হয়, উল্লেখ করতে হয় মৃত্যুর সময় কে কে সামনে ছিল। কাগজে তার নাম দেখে যদি পুলিশ এসে হাজির হয়, এই ভয়ে পালিয়েছিল সে। পুলিশ ঠিকই এসেছিল। একে স্বামীর মৃত্যু, তার উপর ভাইয়ের দুঃসংবাদ। আমার তখন কি অবস্থা হয়েছিল বোঝো? আচ্ছা, আপনার ভাই চলে যাওয়ার সময় কিছু বলেছিল? সে ফিরে আসবে, দেখা করবে আপনার সঙ্গে, এমন কিছু? ফিরে আসবে ঠিক ওভাবে বলেনি, তবে বলেছিল বাড়িটা যাতে বিক্রি না করি, তাহলে তার জানা থাকবে আমি কোথায় আছি। আপনি কি বলেছিলেন? বলেছিলাম না, বাড়ি বেচবো কেন, ইচ্ছে হলেই এসে দেখা করতে পারবে আমার সঙ্গে। আরেকটা প্রশ্ন, এক আঙুল তুলল কিশোর। আপনার স্বামী যখন কাজে চলে যেত, আপনি তখন কি করতেন? চাকরিতে যেতাম। বলতে ভুলে গেছি, আমিও চাকরি করতাম একটা। শেষবার যখন আপনার ভাই এলো আপনার বাড়িতে, তখনও চাকরিটা করতেন? হ্যাঁ। তাহলে বোধহয় আন্দাজ করতে পারছি টাকাগুলো কোথায় লুকানো আছে। ঘোষণা করলেও যেন কিশোর, আপনার স্বামী কাজে চলে যেতেন, আপনি আপনার চাকরিতে চলে যেতেন, একা বাড়িতে থাকতো টনি। তার মানে টাকাগুলো এখানেই কোথাও লুকানো আছে, এই বাড়িতেই। 11। অবাক হয়ে কিশোরের দিকে তাকালো দুই সহকারী গোয়েন্দা। কিন্তু ইয়ান ফ্লেচার তো বললেন বাড়িটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। রবিন বলল টাকাগুলো পাওয়া যায়নি। যারা খুঁজেছে তাদের চেয়ে চালাক ছিল ডেন কারমল, বলল কিশোর। এমনভাবে লুকিয়েছিল যাতে সাধারণ খোঁজাখুঁজিতে চোখে না পড়ে। বড় নোটের বান্ডিল করলে $5 লাখ তেমন বড় কোনো প্যাকেট হবে না। চিলেকোঠা ঘরের সাইজ, এরকম অনেক জায়গা আছে লুকিয়ে রাখা যায়। লুকিয়ে রেখে চলে গিয়েছিল ডেন কারমল। পরে পরিস্থিতি ঠান্ডা হলে এসে বের করে নিত, কিন্তু ফেরত আর আসতে পারল না, জেলেই মারা গেল। ঠিক, বলে উঠল রবিন। সেজন্যই মিসেস লারমারকে জিজ্ঞেস করেছিল বাড়িটা বিক্রি করে দেবেন কিনা। পুলিশকে ফাঁকি দিয়েছে বটে। মোসাও উত্তেজিত হয়ে উঠেছে। কিন্তু কিশোর, আমরা তো এখন টাকাগুলো বের করতে পারি। মিসেস লারমারের দিকে চেয়ে বলল কিশোর, বাড়িটা একবার ঘুরে দেখতে পারি? তোমার কথায় যুক্তি আছে, বুঝতে পারছি, বলল মিসেস লারমার। কিন্তু এ বাড়িতে খুঁজে তো লাভ হবে না। এই বাড়িতে থাকতাম না তখন, ওটা 4 বছর আগেই ছেড়ে দিয়ে এসেছি। টনিকে যখন বলেছিলাম তখন ইচ্ছেই বেচার কোনো ইচ্ছেই ছিল না। পরে একজন এসে এত বেশি টাকার অফার দিল, বেচলেই বোকা না বেচলেই বোকামি হতো। পরে একজন এসে এত বেশি টাকার অফার দিল, না বেচলেই বোকামি হতো। তাই সেটা ছেড়ে এটা কিনে এখানে উঠে এসেছি। স্পষ্ট হতাশা দেখা গেল কিশোরের চেহারায়। দীর্ঘ এক মুহূর্ত গুম হয়ে থেকে আবার বলল, তাহলেও ওই বাড়িতেই আছে এখনো টাকাগুলো? হ্যাঁ, তা থাকতে পারে, মাথা নাড়ল মিসেস লারমার। পুলিশ যখন পায়নি, আর কেউ পেয়ে গেছে এতদিনে, এটাও মনে হয় এটাও মনে হয় না। আমরা থাকতাম 532 নম্বর ড্যানভিল স্ট্রিটে, ওখানে গিয়ে খুঁজে দেখতে পারো। থ্যাংক ইউ, বলে উঠে দাঁড়ালো কিশোর। মিসেস লারমার অনেক উপকার করলেন। যত তাড়াতাড়ি পারি গিয়ে খুঁজবো ওখানে। মহিলাকে গুড বাই জানিয়ে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। তাকে উঠেই বরিশকে জিজ্ঞেস করলো কিশোর, ড্যানভিল স্ট্রিটটা চেনেন? লস অ্যাঞ্জেলসের পুরনো একটা ম্যাপ বের করলো বরিশ। প্রায় হুমড়ি খেয়ে পড়ল ওটার উপর কিশোর। ড্যানভিল স্ট্রিট আছে ম্যাপে, ছোট একটা গলি। বাড়ি যাওয়া দরকার কিশোর, বলল বরিশ। মিস্টার পাশা দেরি করতে মানা করেছেন। দেরি হবে না, কিশোর বলল। রাস্তা দিয়ে যেতে যেতে বাড়িটা একবার দেখে নেব, ব্যাস। অন্যের বাড়িতে ঢুকে তো আর খোঁজাখুঁজি করতে দেবে না। দেখে গিয়ে আমাদের সন্দেহের কথা মিস্টার ফ্লেসারকে জানাবো। রবিনার মুসা জানে ওই কাজটা করতে খুব খারাপ লাগবে কিশোরের। সন্দেহের কথা গিয়ে পুলিশকে জানানো, তার চেয়ে টাকাগুলো খুঁজে বের করে নিয়ে গিয়ে যদি পুলিশের সামনে ছুঁড়ে ফেলতে পারত,
তাদেরকে অবাক করে দিতে পারত, তাহলে অনেক বেশি খুশি হতো। সেটা এখন আর সম্ভব না। তর্ক করল না বরিশ। কিশোর যেখানে যেতে বলল সেখানেই রওনা হলো। অসুবিধে নেই, রকিবিসে ফেরার পথেই পড়বে ড্যানভিল স্ট্রিট। টাকা পাওয়ার ব্যাপারে আশা বেড়েছে যদিও সন্দেহ যাচ্ছে না মুসার। বলল, কিশোর, টাকাগুলো ওখানে নাও তো লুকাতে পারে কারমল। মাথা নাড়ল কিশোর। না, ওখানেই লুকিয়েছে। ডেন কারমলের জায়গায় আমি হলে ওখানেই লুকাতাম। অনেকগুলো অলিগলি পেরিয়ে মোড় নিয়ে ড্যানভিল স্ট্রিটে এসে পড়ল গাড়ি। এটা 900 নম্বর ব্লক, বলল কিশোর। বরিশ, বাই মর্নিং। 500 নম্বরটা ওদিকেই হবে। মন নিল বরিশ। উৎসুক হয়ে রাস্তার ধারের বাড়িগুলোর নম্বর পড়ছে 3 কিশোর। 800, বলল রবিন। আরো 300 ব্লক পেরোলো। তারপর আরো কিছু বাড়ি পেরিয়ে এলো ট্রাক। নম্বর দেখার জন্য বকের মতো গলা বাড়িয়ে দিয়েছে ছেলেরা। পরের ব্লকটাই হবে, আবার বলল রবিন। বোধহয় ডানে। পরের ব্লকের মাঝামাঝি থামবেন, বরিশকে বলল কিশোর। ওকে। মিনিট খানেক পরে থামলো ট্রাক। ডানে বিরাট একটা অ্যাপার্টমেন্ট 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 হাউস। পুরো ব্লকটাই প্রায় জুড়ে রয়েছে। ধারে কাছে ছোট বাড়ি একটাও নেই। বাড়িটার দিকে চেয়ে আছে কিশোর। 532 নম্বর গেছে, হতাশ হয়ে বলল রবিন। ওটার জায়গায় ওই বাড়ি তুলেছে। একটাই নম্বর, 510। তার মানে 532 নম্বরটা হারালাম। মুসার কণ্ঠেও নিরাশা। পরের ব্লকটায় গিয়ে দেখুন তো বরিশ, কিশোর বলল। হয়তো ওটাতে আছে। কিন্তু পরের ব্লকটা 400 নম্বর। 532 নেই। ট্রাক থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে কিশোরের দিকে তাকালো বরিশ। মিসেস লারমার কি মিথ্যে বলল? রবিনের প্রশ্ন। 532 নম্বরে হয়তো থাকেইনি কোনোদিন। হয়তো এখন যে বাড়িতে আছে সেখানেই ছিল বরাবর। ফাঁকি দিয়ে আমাদের বিদায় করে এখন হন্য হয়ে খুঁজছে টাকাগুলো। $5 লাখ, সোজা কথা না? না, কিশোর বলল। আমার মনে হয় না মিথ্যে বলেছে। আসলে 532-এই কিছু হয়েছে। 32-এরই কিছু হয়েছে। তোমরা এখানে বসো, আমি চট করে গিয়ে দেখে আসি। ট্রাক থেকে নেমে চলে গেল সে। ফিরে এলো কয়েক মিনিট পরেই। জানালো, অ্যাপার্ট অ্যাপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলে এলাম। বলল 532 নম্বর নাকি ছিল ওখানে। আরও কয়েকটা ছোট বাড়ি, মোট 6টা। ওগুলোকে সরিয়ে দিয়ে অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছে বছর 4 আগে। সরিয়ে? চেঁচিয়ে উঠল মোসা। সরাই কিভাবে? কোথায়? ম্যাপল স্ট্রিটে। এখান থেকে 3 ব্লক দূরে। এই পথের সমান্তরাল আরেকটা পথ। বাড়িগুলোর কন্ডিশন ভালো ছিল, বেশি বড়ও না, তাই না ভেঙে তুলে নিয়ে গিয়ে নতুন ভিতের উপর বসিয়ে দেয়া হয়েছে। মিসেস লারমারের বাড়িটাও আছে, শুধু জায়গা বদল করেছে। কাণ্ড আর কি, বলল রবিন। বাড়িরাও বেড়ায় আজকাল, জায়গা বদলায়। খুঁজে বের করব কি করে? নম্বর তো নিশ্চয় এখন আর 532 নেই। বাড়িটা দেখতে কেমন ফোনে জিজ্ঞেস করব মিসেস লারমারকে, কিশোর বলল। তারপর ম্যাপল স্ট্রিটে গিয়ে খুঁজে বের করব। আজ তো আর হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না, আজ আর হবে না। দেখি, কাল আসার চেষ্টা করব। বরিশ, বাড়ি যান। ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়ি ঘোরালো বরিশ। মোড় পেরোতেই তাদের পিছু নিল কালো একটা বড় গাড়ি। তাতে 3 জন আরোহী। ব্লকখানেক দূরে থেকে ট্রাকটাকে অনুসরণ করে চলল। 3 গোয়েন্দা কিংবা বরিশ এর কিছুই জানল না। ইয়ার্ডে ফিরে দেখল বন্ধ। কড়ি করছেন রাশেদ পাশা। ওদের জন্যই বসে আছেন। এত দেরি করলে কেন? রাগ করে বললেন তিনি। একটা জরুরি কাজ। থেমে গেল কিশোর। হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন রাশেদ পাশা। তোমার নামে একটা প্যাকেট এসেছে। কাউকে কোনো কিছুর জন্যে লিখেছিলেন নাকি? কই না তো। কি? দেখো গিয়ে। অফিসের দরজার কাছে রেখে দিয়েছি। বড় বাক্স, খুলিনি।
শক্ত কার্ডবোর্ডের একটা বাক্স, খোলা জায়গাগুলোতে অ্যাডিসিভ টেপ লাগিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলস থেকে ডাকে এসেছে, প্রেরকের নাম নেই। খাইছে, বলে উঠল মুসা। আছে কি এর মধ্যে? খুলতেই বোঝা যাবে, খুললেই বোঝা যাবে। কিশোরও অবাক হয়েছে। ধরো তো, ওয়ার্কশপে নিয়ে যাই। যথেষ্ট ভারী। ধরাধরি করে বাক্সটা ওয়ার্কশপে নিয়ে এলো ওরা। ছুরি দিয়ে টেপ কাটলো কিশোর। বাক্সের ডালা তুলেই তাজ্জব হয়ে গেল। আল্লাহ রে! আবার ঘুমিয়ে উঠল মুসা। কিছুক্ষণ কিশোরও কথা বলতে পারল না। ডে ডেটলারের ট্রাঙ্ক। কে পাঠালো? অবশেষে বলল সে। তাদেরকে আরো অবাক করে দেওয়ার জন্যই যেন বলে উঠল একটা চাপা কণ্ঠ, জলদি সূত্র খুঁজে বের করো। সক্রেটিস ট্যাঙ্কের ভেতর থেকে কথা বলছে। 12। তাহলে এবার কি করা? বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো মুসা। শনিবার। বাক্সটা যেদিন পেয়েছে তার পরের দিন বিকেলে ওয়ার্কশপে বসে আলোচনা করছে তিন গোয়েন্দা। আগের দিন এতই উত্তেজিত আর ক্লান্ত ছিল, ট্যাঙ্কটা খুলে দেখতেও আর ইচ্ছে হয়নি। সাফার মেশিনের আড়ালে লুকিয়ে রেখে দিয়েছে ওটা। শনিবারেও একজনের এক এক কাজ ছিল। সকালে লাইব্রেরিতে ডিউটি ছিল রবিনের। মুসা তাদের বাড়ির লন পরিষ্কার করেছে। কিশোর ব্যস্ত থেকেছে ইয়ার্ডে। যার যার কাজ শেষ করে এখন মিলিত হয়েছে তিনজনে। আমি বলি কি, রবিন বলল, এরা নিয়ে গিয়ে দিয়ে আসি মিস্টার ফ্লেসারকে। যা যা জানি আমরা বলে আসি, এরপর পুলিশ যা করার করুক। ঠিকই বলেছ, তাই করা উচিত, সমর্থন করল মুসা। কিশোর, তুমি কি বলো? সেটা করতে পারলেই ভালো হতো, ধীরে ধীরে বলল কিশোর। কিন্তু কি বলবো, কি জানি আমরা? ডেন কারমল তার বোনের বাড়িতে টাকা লুকিয়ে রেখেছে, এটা আমাদের সন্দেহ, শিওর না। এই সন্দেহ তো পুলিশও করেছিল। তা করেছিল, জায়গা মতো খোঁজেনি, তাই পায়নি, বলল রবিন। তবে ওই বাড়িতেই রেখেছে ডেন কারমল। সান ফ্রান্সিসকোর ব্যাংক থেকে টাকা যেদিন লুট করেছে সেদিনই গিয়ে বোনের বাড়িতে উঠেছে। তার মানে তখনও টাকাগুলো তার সঙ্গেই ছিল। বমাল ধরা পড়লে শাস্তি অনেক বেশি হবে, টাকাগুলো খোয়া যাবে, তাই ওগুলো ওই বাড়িতেই লুকিয়ে ফেলেছে। রেল খেটে বেরিয়ে এসে বের করে নিত। কপাল খারাপ বেচারা, মরে গেল তার আগেই। আর যদি, মুসা বলল, সে ওই বাড়িতে টাকাগুলো নাই রেখে থাকে, তাহলে তো গেলই। ওই টাকা খুঁজে বের করা আমাদের সাধ্যের বাইরে। গতকাল আমাদের সঙ্গে কথা বলেছিল সক্রেটিস, মনে করিয়ে দিল কিশোর। তা তো বলেছে। কেঁপে উঠল মুসার কণ্ঠ। বিশ্বাস করো? শুনতে একটু ভাল লাগেনি আমার। হ্যাঁ, শর্টটাই জানি কেমন, বলল রবিন। কিন্তু কথা তো বলেছে, বলল কিশোর। কিভাবে বলেছে এই মুহূর্তে আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ও আমাদেরকে তাড়াতাড়ি সূত্র খুঁজে বের করতে বলেছে। তার মানে ট্রাঙ্কে নিশ্চয় সূত্র আছে, আমাদের চোখ এড়িয়ে গেছে। সেজন্যই তো বললাম ফেলেচারের কাছে পাঠিয়ে দাও, মুসা বলল। ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখুক পুলিশ। তবে তার দরকারই হয়তো হবে না। ম্যাপল স্ট্রিটে গিয়ে বাড়িটাকে খুঁজলেই টাকাগুলো পেয়ে যাবে। আর পুলিশের টাকা পাওয়া নিয়েই কথা। তা ঠিক, সায় জানালো কিশোর। তাহলে এখন মিসেস লারমারকে ফোন করতে হয়। বাড়িটার ডেসক্রিপশন জেনে নিয়ে পুলিশকে জানাবো। তাহলে করো। চলো হেডকোয়ার্টারে যাই। 2 সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারে ঢুকলো ওরা। মিসেস লারমারকে ফোন করলো কিশোর। বাড়িটা? কণ্ঠ শুনে বোঝা গেল অবাক হয়েছে মহিলা। ওটা আবার বলা লাগে নাকি? ড্যানভিল স্ট্রিটে যাও না, গেলেই দেখতে পাবে। গিয়েছিল গিয়েছিল জানালো কিশোর। কি কি দেখে এসেছে তাও বলল। অ্যাপার্টমেন্ট হাউস? ও, এই জন্যই এত টাকা দিয়ে কিনেছে লোকটা। আগে জানলে আরো বেশি দাম চাইতাম। এখন মনে হচ্ছে কমেই ছেড়ে দিয়ে এসেছি। যাকে যা হবার হয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িটা ছিল বাংলো টাইপ, বাদামি রঙের কাঠের বেড়া, একতলা। তবে ছোট একটা চিলে কোঠা ছিল, তাতে গোল একটা জানালা সামনের দিকে। থ্যাংক ইউ, বলল কিশোর। পুলিশকে বলবো, খুঁজে বের করে ফেলবে।
রিসিভার রেখে দিয়ে বন্ধুদের দিকে তাকালো সে। যতই ভাবছি বিশ্বাস দীর্ঘ হচ্ছে আমার। ওই বাড়িতেই আছে টাকাগুলো এবং ট্যাঙ্কের মধ্যেই আছে কোনো সূত্র। থাকলে থাকুক। হাত নাড়ল মুসা। আমি আর এসবে নেই। হ্যামলিনের কি অবস্থা তো দেখলে। টাংটা আর ছুঁয়েও দেখার দরকার নেই আমাদের। সোজা পাঠিয়ে দিই পুলিশের কাছে। বেশ, তাহলে মিস্টার ফ্লেসারকে ফোন করে বলি যে আমরা আসছি। আবার রিসিভার তুলে ডায়াল করলো কিশোর। সারা এলো ওপাশ থেকে। পুলিশ হেডকোয়ার্টার। লেফটেন্যান্ট বেকার বলছি। কর্কশ অপরিচিত কণ্ঠ। আমি কিশোর পাশা বলছি। শিপের সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। শিপ নেই, কাটা কাটা কথা। কালকের আগে ফিরবে না, তখন চেষ্টা করো। কিন্তু ব্যাপারটা জরুরি। আমরা একটা সূত্র পেয়েছি। দেখো, আমি এখন খুব ব্যস্ত। বকবকের সময় নেই। কিন্তু চিফ আমাকে বলেছেন। কাল। ওপাশ থেকে কেটে দেয়া হলো লাইন। আস্তে করে রিসিভার রেখে শূন্য চোখে দুই সহকারীর দিকে তাকালো গোয়েন্দা প্রধান। বেটা নতুন এসেছে মনে হয়, বলল মুসা। চেনে না আমাদের, যোগ করল রবিন। ওই বড়দের মতোই ব্যবহার। দীর্ঘশ্বাস ফেলল কিশোর। ওদের ধারণা যেহেতু আমরা ছোট, ভালো কোনো আইডিয়া আমাদের মাথায় আসতে নেই। কিন্তু কালও তো টাংটা নিয়ে যেতে পারবো না। রোববার বন্ধ, যেতে যেতে সোমবারে। তাই আমি বলি কি, হাতের কাছেই যখন আছে, সময় আছে প্রচুর, টাংটা আরেকবার ঘাটতে দোষ কি? আমি নেই। দুই হাত নাড়ল মুসা। সক্রেটিসকে দেখলেই আমার গা গুলিয়ে ওঠে। কথা বললে তো আরো বেশি। মেরি চাচিও দেখতে পারেন না, রবিন বলল। তার সঙ্গেও ফাজলামি করেছে। তা করেছে, তবু টাংটা খুলে দেখতে তো কোনো অসুবিধে নেই। কোনো জিনিস রেখে তারপর ফেরত পাঠিয়েছে কিনা কে জানে। ওয়ার্কশপ থেকে আবার বেরিয়ে এলো ওরা। চাপার মেশিনের ওপাশ থেকে টাংটা বের করে আনলো। ভেতরে আগের মতোই সাজানো আছে জিনিসগুলো। এক কোণে কাপড়ে মোড়ানো রয়েছে সক্রেটিস। লাইনিংয়ের ছেঁড়ার মধ্যে রয়েছে চিঠিটা। সক্রেটিসকে তুলে কাপড়ের মোড়ক খুলল কিশোর। ছাপার মেশিনের উপর হাতির দাঁতের স্ট্যান্ডটা রেখে তার উপর রাখলো খুলিটা। তারপর চিঠিটা বের করলো। দেখে আরেকবার খুলে আনমনে বলল। কয়েকবার করে পড়ল তিনজনে। আগের মতোই লাগলো, অতি সাধারণ একটা চিঠি। না, সূত্র থাকলেও বোঝা যাচ্ছে না। বিড়বিড় করলো কিশোর। আরে রাখো রাখো, পেয়েছি। রবিনের হাত থেকে চিঠি আর খামটা প্রায় কেড়ে নিয়ে বলল, কি মিস করেছি বুঝেছ? কি? রবিন অবাক। আমি তো কিছুই বুঝছি না। খামের স্টাম্প। স্টাম্পের নিচে দেখা হয়নি। স্টাম্প দুটোর দিকে তাকালো রবিন। একটা দু একটা 2 সেন্টের, আরেকটা 4 সেন্ট। কিশোরের হাত থেকে খামটা আবার নিয়ে স্টাম্পগুলোর উপর আঙুল বোলালো। কিশোর, চেঁচিয়ে উঠল সে। ঠিকই বলেছ। একটার নিচে কি যেন আছে, উঁচু মনে হচ্ছে। এই 4 সেন্টেরটা। বোঝাও, আঙুল বুলিয়ে দেখে মাথা ঝোঁকালো। একটা স্টাম্পের চেয়ে আরেকটা উঁচু। পার্থক্য এত সামান্য, খুব ভালো মতো খেয়াল না করলে বোঝা যায় না। হেডকোয়ার্টারে চলো, রবিন বলল। খুলে দেখি। তাড়াহুড়ো করে আবার হেডকোয়ার্টারে ফিরে এলো ওরা। 3 মিনিটের মাথায় কেটলির পানি ফুটতে আরম্ভ করলো। নলের মুখ দিয়ে বাষ্প বেরোচ্ছে। তার উপর স্টাম্পগুলো ধরল কিশোর। বাষ্পে ভিজে আস্তে আস্তে নরম হয়ে এলো আঠা। খুব সাবধানে 4 সেন্টের স্টাম্পটা তুলল কিশোর। তুলেই চেঁচিয়ে উঠল, দেখো দেখো, নিচে আরেকটা। 1 সেন্টের একটা সবুজ স্টাম্প। আশ্চর্য, ভুকুটি করল রবিন। কি মানে এর? খুব সহজ, মুসা ব্যাখ্যা দিল। এর মধ্যে রহস্যের কিছু নেই। খামটা আগের, যখন ডাকের রেট কম ছিল, তখন 1 সেন্টের স্টাম্প লাগানো ছিল ওটাতে। কারমল যখন চিঠিটা পোস্ট করলো, রেট তখন বেড়ে গেছে। ফলে ওটার উপরই 4 সেন্টের আরেকটা লাগিয়ে দিয়েছে সে। পাশে 3 সেন্টের একটা লাগালেই যে চলতো, এটা খেয়াল করেনি। কিংবা হয়তো 3 সেন্টের স্টাম্প তখন পায়নি। ঠিক কিশোর, মুসা ঠিকই বলেছে। আমার তা মনে হয় না। সবুজ স্টাম্পটার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে কিশোর।
তারপর খুব সাবধানে আস্তে করে তুলে আনলো ওটা, নিচে লেখা টেখা আছে কিনা দেখার জন্যে। নেই, দেখে বলল রবিন। তৃতীয় স্টাম্পটাও তুলল, এটাতেও নেই। এবার কি বলবে কিশোর? আর যাই হোক, মুসার যুক্তি মানতে পারছি না। কিছু একটা বোঝাতে চেয়েছে। কি? জিজ্ঞেস করলো মুসা। ভাবছি। চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারমল জানতো এই চিঠি সেন্সর হবেই, তাই স্টাম্পের সাহায্যে মেসেজ পাঠিয়েছে। একটার উপর আরেকটা স্টাম্প এমনভাবে লাগিয়েছে যাতে সহজে বোঝা না যায়। ও আশা করেছে ভালো মতো খামটা পরীক্ষা করবে ডেটলার, বুঝতে পারবে। 1 সেন্টের স্টাম্পটার রং সবুজ, তার মানে তার লুকানো টাকাগুলোর রঙও সবুজ। কারমল বোঝাতে চেয়েছে। বুঝছি, চেঁচিয়ে উঠল রবিন। স্টাম্প কাগজে তৈরি, টাকাও কাগজের। কাগজের উপর কাগজ রেখে সে বোঝাতে চেয়েছে টাকাগুলো কোনো ধরনের কাগজের তলায় লুকিয়েছে। মিসেস লারমান বলেছে ইচ্ছে করেই তাদের বাড়ি মেরামত করেছে তার ভাই। ঘরের দেয়ালের ঘেঁষা কাগজ নতুন করে লাগিয়েছে। কারমল করেছে কি, নোটগুলোকে পাশাপাশি আঠা দিয়ে লাগিয়ে একটা আস্ত কাগজ বানিয়েছে, কিংবা ছোট ছোট কয়েকটাও হতে পারে। ওগুলো দেয়ালে লাগিয়ে তার উপর কাগজ সাটিয়ে দিয়েছে। খাইছে, মাথা দোলালো মুসা। রবিন, ঠিকই বলেছ, তাই করেছে। ঠিক না কিশোর? মাথা ঝোঁকালো কিশোর। হ্যাঁ, একটা গল্প মনে পড়ছে, গোয়েন্দা গল্প। চোর অনেকগুলো সোনার বারকে পিটিয়ে পাতলা করে চাদর বানিয়েছে। তারপর ওই চাদর পেরেক দিয়ে কাঠের দেয়ালে লাগিয়ে তার উপর কাগজটা সেটে দিয়েছে। ওই একই কাজ করেছে কারমলও। গল্পের চোর লুকিয়েছিল সোনা, আর আমাদের চোর টাকা। কিন্তু মনে করিয়ে দিল রবিন, মিসেস লারমার আরও একটা কথা বলেছে। মিস্টার লারমার অসুখে পড়লে তার হয়ে রেস্টুরেন্টের কাজ করে দিয়ে এসেছিল কারমল। ওই বাড়িতে টাকাগুলো লুকায়নি তো? মনে হয় না, মাথা নাড়ল কিশোর। সবচেয়ে ভালো জায়গা। আরে 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 কি? ভ্রু নাচালো মুসা। এতগুলো আরে কি? আরে কেন? কারমল বলেছে, চিঠিতে বলেছে ডেটলারকে। দেখো। চিঠিটা 2 সহকারীর দিকে বাড়িয়ে দিল কিশোর। দেখো কি লিখেছে। 5 দিনও হতে পারে, 3 সপ্তাহ, কিংবা হয়তো 2 মাস। নম্বরগুলোকে পাশাপাশি রেখে এক অঙ্কে সাজাও। কি হয়? 532। মিসেস লারমারের বাড়ির নম্বর। টেবিলে চাপড় মারল রবিন। 532 ড্যানভিল স্ট্রিট। ঠিক বলল কিশোর। আর এই যে লিখেছে, কখনো যদি শিকাগোয় যাও, আমার মামাতো ভাই ড্যানি স্ট্রিটের সঙ্গে দেখা করো। ড্যানভিলের ডাকনাম ড্যানি হতে পারে, বলে উঠল মুসা। অনেক রাস্তারই ডাকনাম আছে। কাগজের নিচে টাকা লুকানো, রবিন বলল। চিঠিতে কোনোভাবে বলতে সাহস করেনি। স্টাম্পের উপর স্টাম্প লাগিয়ে দিয়েছে। দারুণ বুদ্ধি। হ্যাঁ, কিশোর বলল। ওই মামাতো ভাই আর শিকাগোর কথা লিখেছে ড্যানি স্ট্রিট থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে। হুঁ, ধাঁধার সমাধান তো হলো। এখন টাকাগুলো কিভাবে বের করা যায়? সমস্যায়, রবিন বলল। হুট করে গিয়ে তো আর কারো ঘরে ঢুকে বলতে পারি না, আপনার দেয়ালের কাগজ ছিঁড়তে চাই। না, পারি না, কিশোর বলল। সেটা পুলিশের কাজ। লেফটেন্যান্ট বেকারকে বলা বেকার। চিফকে বলতে হবে। তার মানে সোমবার চিফ যখন অফিসে থাকবেন। বেজে উঠল টেলিফোন। রিসিভার তুলে নিল কিশোর। 3 গোয়েন্দা, কিশোর পাশা বলছি। গুড, কর্তৃত্বপূর্ণ একটা কণ্ঠ। আমি নরম্যান হল। নরম্যান হল? নামটা কিশোরের অপরিচিত। হ্যাঁ, চিফ ফ্লেচার নিশ্চয় আমার কথা বলেছে তোমাদেরকে, বলেনি? না তো, হয়তো ভুলে গেছে। চিফই আমাকে তোমাদের নম্বর দিয়েছে। ব্যাংকার্স প্রোটেক্টিভ অ্যাসোসিয়েশনের একজন স্পেশাল এজেন্ট আমি। টাংটা কিনেছ তোমরা। খবরের কাগজে এই কথা পড়ার পর থেকেই তোমাদের উপর চোখ রেখেছি। আর বলুন। আরও 3 জন রাখছে দিনরাত।
ক্যালিফোর্নিয়ার তিনজন ভয়ানক খুনে ডাকাত।